নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু চামড়া সংরক্ষণে সারা দেশের দাতব্য প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ৯,৮০০ টন লবণ বিতরণ করবে সরকার। এবছর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে চট্টগ্রাম জেলায় ১,০০৫ টন লবণ। এছাড়া বান্দরবান পাবে সর্বনিম্ন ১৫ টন লবণ। আমরা একটু বিস্তারিত দেখে আসতে চাই সরকারের পক্ষ থেকে কোন জেলাকে কি পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে লবণ। আমরা সর্বোচ্চ লবণ বরাদ্দ প্রাপ্ত যে জেলাগুলো, সেই জেলাগুলোর নাম এখানে দেখছি: চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। এবং সারা দেশে বলা হচ্ছে যে প্রায় ১ কোটির বেশি কোরবানির লক্ষ্যমাত্রা এবার নেওয়া হয়েছে এবং এই কোরবানির চামড়া সংরক্ষণের একটি প্রক্রিয়ায় লবণ একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং সেই লবণ সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে। সেটি এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে জেলাগুলো। আমরা যদি একটু দেখি, চট্টগ্রামে ১,০০৫ টন সর্বোচ্চ যে লবণ বরাদ্দ সেটি দেয়া হবে এবং এর পরেই রয়েছে ঢাকায় ৭০৫ টন লবণ বরাদ্দ দেওয়া হবে। এরপরে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহীতে ২৭০ টন লবণ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে এবং এই বিনামূল্যে সরবরাহের যে বিষয়টি বলা হচ্ছে সেগুলো বিশেষ করে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে দাতব্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা কোরবানির চামড়া সংরক্ষণ করে তাদেরকে সরকারের পক্ষ থেকে এই লবণ বরাদ্দ দেওয়া হবে। এটি ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। আমরা একটু আরও কয়েকটি জেলা রয়েছে যারা সর্বনিম্ন বরাদ্দ যেই জেলাগুলোকে দেওয়া হবে সেখানেও কিন্তু একটি তালিকা আমরা করেছি। তালিকাটা দেখাতে চাই। এখানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ৩টি জেলা রয়েছে এবং এই 3টি জেলায় সর্বনিম্ন যে লবণ বরাদ্দ সেই সর্বনিম্ন লবণ বরাদ্দের তালিকায় রয়েছে 3টি জেলা। খাগড়াছড়িতে দেখছি আমরা ৪৫ টন দেওয়া হবে এবং ৩০,০০০ টন দেওয়া হবে রাঙামাটিতে এবং ১৫,০০০ টন দেওয়া হবে বান্দরবানে। অর্থাৎ এই যে জেলাগুলো, জেলা অনুযায়ী যদি সাজানো হয় সেখানে সরকার এই 3টি জেলায় সবচেয়ে লবণ কম বরাদ্দ দিচ্ছে এবং সেই জেলাগুলোতে কোরবানির পরিমাণও কিছুটা কম হবে বলে ধারণা করা হচ্ছে, কেননা সেই সংখ্যার অনুপাতে আসলে লবণ বরাদ্দ দেওয়া হচ্ছে। যেই জেলাগুলোতে বা যেই বিভাগীয় অঞ্চলগুলোতে কোরবানি বেশি হয়, কোরবানির চামড়া বেশি সংগ্রহ করা হয়, সেখানে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে এবং যেইখানে কম হয় সেখানে কম বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় দেখতে চাই এখানে যে লবণ উৎপাদনের পরিমাণ। এবছর বলা হচ্ছে যে লবণ উৎপাদনের যে পরিমাণ সেটিতে অনেকটাই কম বলা হচ্ছে এবং ঘাটতির পরিমাণটি অনেক বেশি মনে হচ্ছে। এবার সরকারের পক্ষ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ লাখ টন বলা হলেও প্রকৃত উৎপাদন ১৭,৯২,০০০ টন, অর্থাৎ ২৫ লাখ থেকে ১৭ লাখ টন, অর্থাৎ পার্থক্যটা আমরা বুঝতেই পারছি যে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি কীভাবে পূরণ হবে সেটি আসলে সরকার বা বিসিকের পক্ষ থেকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লবণের ঘাটতি কীভাবে কমানো যায়। ঈদের আগে নতুন নোটের ঘাটতি দেখা দিয়েছে। চাহিদা মতো নগদ সরবরাহ পাচ্ছে না ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক বলছে এটি তারল্য সংকট নয়, বরং নতুন নোট ছাপানোর ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। চাহিদার বিপরীতে অনেকাংশেই কম মিলছে নতুন নোট। আমরা দেখতে চাই কি পরিমাণ নোট চাহিদা রয়েছে, কি পরিমাণ কম মিলছে। প্রতি বছর ঈদ এলে আমরা দেখতে পাই যে নতুন নোটের একটি চাহিদা বাড়ে এবং এই নতুন নোট বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরবরাহ করা হয় এবং ব্যাংকের বাইরেও আমরা দেখে থাকি যে এগুলো পাওয়া যায়, সেগুলো বাড়তি টাকা দিয়ে মানুষকে কিনতে হয়। তবে ব্যাংকের যে চাহিদা এবং যোগান সেখানে বড় ব্যবধান রয়েছে, যেটি বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে চাহিদার ৩০ থেকে ৪০% নগদ সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ চাহিদার বিপরীতে মাত্র ৩০ থেকে ৪০% পাওয়া যাচ্ছে এবং বাকি নতুন টাকার যে যোগান সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। ১২০ কোটির বিপরীতে কোথাও ৪০ কোটি, কোথাও ১০০ কোটির বিপরীতে ৩৫ কোটি টাকা সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ এই যে ব্যাংক ভেদে, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ভেদে কেউ ১২০ কোটি টাকা চাইছে, কেউ ১০০ কোটি টাকা চাইছে, তার বিপরীতে আমরা দেখছি যে অর্ধেকেরও কম মিলছে। এখান থেকে আসলে বোঝা যায় যে নতুন নোটের যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ কতটা। কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সংকট নেই, নতুন নোট ছাপানোর ঘাটতি। এটি ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে
কেন্দ্রীয় ব্যাংকে তারল্য সংকট নেই, তবে নতুন নোট ছাপানোর যে ঘাটতি, সেই ঘাটতির কারণেই এই যোগানে একটি ব্যবধান দেখা যাচ্ছে। ঈদের আগে টাকশাল থেকে 16,000 কোটি টাকা নতুন চেয়েছিল বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ ঈদের আগে টাকশাল থেকে, অর্থাৎ গাজীপুরে যে টাকশাল রয়েছে যেখানে টাকার তৈরির যে বিষয়টি আছে, সেখান থেকে 16,000 কোটি টাকা নতুন নোট চেয়েছিল বাংলাদেশ। তার বিপরীতে আসলে কাগজকালি সংকটে মাত্র 8,000 কোটি টাকা সরবরাহ সম্ভব বলে জানিয়েছে, অর্থাৎ অর্ধেক পরিমাণ টাকা পাওয়া যাবে, অর্থাৎ এই যে সরবরাহ করা হবে 8,000 কোটি টাকা, এবং বাকি অর্ধেক অর্থাৎ যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পুরোটা পূরণ হচ্ছে না। আগামী বাজেটে সরকারের নির্বাচনী ইশতেহার গুরুত্ব পেতে যাচ্ছে। 2026-27 অর্থ বছরে বাজেটের আকার হতে যাচ্ছে 9,30,000 কোটি টাকা, যা চলতি বাজেটের তুলনায় 1,40,000 কোটি টাকা বেশি। আমরা একটু বাজেটের আদ্যোপান্ত জানতে চাই। এবছর চলতি অর্থ বছরের চেয়ে কী পরিমাণ বাড়ছে 2026-27 অর্থ বছরের বাজেট। আমরা একটু খাত ভিত্তিক যদি আলোচনা করতে চাই, খাত আয়ের লক্ষ্যমাত্রায় দেখতে পাচ্ছি আমরা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আসন্ন বাজেটে 6,95,000 কোটি টাকা। এছাড়াও এর বিপরীতে আমরা ঘাটতি বাজেট দেখছি যে 2,35,000 কোটি টাকা, এবং এডিপির যে আকার, সেই এডিপির আকার বলা হচ্ছে যে 3 লাখ কোটি টাকা, এবং সুদ পরিশোধের যে বিষয়টি আছে, সুদ পরিশোধ 1.5 লাখ কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে আমরা কয়েকদিন আগেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এই বাজেটের আকার এবং যে আয়ের লক্ষ্যমাত্রা, ঘাটতি, এডিপি, সুদ পরিশোধ সব কিছুই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। আমরা আরেকটু বিশ্লেষণে যেতে চাই, যে দেখতে পাচ্ছি যে বাজেট 2026-27 খাত ভিত্তিক যদি আলোচনায় আরও কয়েকটি খাত আমরা দেখাতে চাই। মূল্যস্ফীতির বিষয়টি আছে। মূল্যস্ফীতির বিষয়টি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সাথে একটি ওতপ্রোতভাবে জড়িত, কেননা মূল্যস্ফীতি বাড়লে মানুষের যে আয়ের উপরে যে চাপ, সেটির উপরে চাপ পড়ে। সেটি মূল্যস্ফীতির পরিমাণ ধরা হচ্ছে 2026-27 অর্থ বছরে 7 থেকে 7.5%। জিডিপির ক্ষেত্রে আমরা দেখছি যে জিডিপি ধরা হচ্ছে 6 থেকে 6.5%, এবং ভর্তুকির বিষয়টি এখানে উল্লেখ করা আছে। 1,10,000 কোটি টাকা ভর্তুকি দেবে সরকার বিভিন্ন খাতে। সেই বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রেই আমরা কয়েকদিন আগেই কিন্তু এটি সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে যে বাজেটের আকার কত হবে, বা এখানে যে মূল্যস্ফীতির পরিমাণ, ভর্তুকি, সেটির পরিমাণ কিন্তু সরকার পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বৌনি। সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারে আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই ওয়েবসাইটে ঢাকা স্টক এক্সচেঞ্জে কী পরিমাণ লেনদেন হচ্ছে আজকে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি প্রধান যে সূচক পুঁজিবাজারের ডিএসই এক্স ইন্ডেক্স, সেটি 5,231 পয়েন্ট সূচকের পরিমাণ, এবং সেটি কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী অবস্থায় আছে, যদিও সকালটা শুরু হয়েছিল ঊর্ধ্বমুখী দিয়ে। ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে দেখছি 1,063 পয়েন্ট, সেটিও কমতির দিকে, এবং ডিএস30 ইন্ডেক্সে 1,972 পয়েন্ট সূচকের পরিমাণ, সেটিও আজ কমতির দিকে রয়েছে। যেটি একটু গত সপ্তাহের শেষ দিনের সাথে একটু তুলনা করতে চাই, যে প্রধান সূচকের পরিমাণ 5,245 ছিল, সেটি আজকে কমে গিয়ে 5,231 পয়েন্ট বিরাজ করছে, এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন 1,066 ছিল, সেটি আজকে কমে 1,063-তে অবস্থান করছে। অর্থাৎ আজকে এই দুটি সূচকের পরিমাণ আমরা দেখছি যে কমেছে। তবে 30 ইন্ডেক্সে আমরা দেখছি 1,972, গত দিনে ছিল 1,981, আজকে কিন্তু সেটিও কমতির দিকে আমরা দেখছি। এবং একটু দেখতে চাই, শুরুর দিকে আমরা বলছিলাম সকালে ঊর্ধ্বমুখী অবস্থায় ছিল, এবং অনেক বেশি কোম্পানির শেয়ারের দর কিন্তু বেড়েছিল। এখন এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কিন্তু কমেছে, অর্থাৎ 117টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, এবং 222টি কোম্পানির শেয়ারের দর কমেছে, এবং অপরিবর্তিত আছে 53টি কোম্পানির শেয়ারের দর। আমরা একটু টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দেখতে চাই। এই মুহূর্ত পর্যন্ত 734 কোটি টাকা লেনদেন হয়েছে, যেটি গত দিনে অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসে 997 কোটি টাকা লেনদেন হয়েছিল। অর্থাৎ লেনদেনের পরিমাণও কিন্তু এখন পর্যন্ত কম আছে, যদিও লেনদেনের সময় এখনও 1 ঘন্টা বাকি আছে। তবে এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা হয়তো লেনদেন পরিমাণ সেটি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। এক নজরে দেখে নেব এই সপ্তাহে পর্ষদ সভার যে তালিকা রয়েছে সেটি।
বিভিন্ন কোম্পানির যে পর্ষদ সভা অনুষ্ঠিত হয় অর্থাৎ বোর্ড মিটিং, সেটি আমরা তালিকায় 3টি কোম্পানির নাম দেখতে পাচ্ছি। রূপালী ব্যাংক পিএলসি 17 মে দুপুর 2:15 অর্থাৎ আজকেই আর কিছুক্ষণ পরে তাদের যে বার্ষিক বোর্ড মিটিং সেটি অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ক্যাপিটাল 19 মে বিকাল 3টায় এবং ন্যাশনাল টি কোম্পানি 20 মে বিকাল 4টায় তাদের বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এই পর্ষদ সভাগুলো বা বোর্ড মিটিংয়ে তাদের যে বাৎসরিক যে কার্যকলাপ বা আর্থিক প্রতিবেদন সেগুলো তুলে ধরা হয়। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস ঘোষণার পরও বৈশ্বিক অর্থনৈতিক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং অন্যান্য বন্দরের তুলনায় কম সুযোগ সুবিধা থাকায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্যের আমদানি রপ্তানি কমে গেছে। এতে প্রভাব পড়েছে বন্দরের রাজস্ব আয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার ভোমরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, আপনার সাথে যুক্ত হতে চাই। বলছিলাম যে আমদানি রপ্তানির পরিমাণ কমে গেছে ভোমরা স্থলবন্দরে। এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, কি জানতে পেরেছেন আপনি? সজিত, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু কাঁচামাল আমদানি হয়ে থাকে। যেহেতু এখন পেঁয়াজ আমদানিটি বন্ধ রয়েছে, সে কারণে এই বন্দরে পেঁয়াজ না আসায় কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হয়েছে। কারণ এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ, বাংলাদেশে যে কয়টি বন্দর দিয়ে আমদানি হয় ভারত থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি হয়ে থাকে, যে কারণে আসলে কিছুটা প্রভাব পড়েছে। একই সাথে অন্যান্য যে সমস্ত পণ্যগুলো নিয়মিত আমদানি হতো, ভারতে নির্বাচন ছিল এবং সেখানকার রাজনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু সব ধরনের পণ্য আমদানি কিছুটা কমেছে বলেও ব্যবসায়ীরা বলছেন। তবে এখান দিয়ে কিন্তু রপ্তানি যে কার্যক্রমটি, সেটি কিন্তু আগের চেয়ে কিছুটা বেড়েছে। বিশেষ করে শিশু খাদ্য, যেগুলো প্রাণের যে শিশু খাদ্য, বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং জুট আইটেম, এগুলো কিন্তু রপ্তানির পরিমাণ কিছুটা বেড়েছে। একই সাথে রাইস ব্র্যান্ড অয়েল সেটাও কিন্তু রপ্তানি হচ্ছে। এছাড়া এখান দিয়ে যে সমস্ত পণ্য আমদানি হয় তার মধ্যে সবচেয়ে বেশি ছিল পেঁয়াজ, কাঁচা ফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফল, সেগুলো কিন্তু সীমিত পরিমাণে আমদানি হচ্ছে। এছাড়া আদা, শুকনা ঝাল এবং বিভিন্ন ধরনের গমের ভুসি, খৈল, এগুলো কিন্তু আমদানি হচ্ছে। যে কারণে এখান দিয়ে কিন্তু যে পণ্যগুলো সবচেয়ে বেশি আমদানি হতো সেটি কমে যাওয়ার কারণে মূলত আমদানি রপ্তানির উপরে একটি সেই প্রভাবটি পড়েছে, যে কারণে এবছর যে রাজস্ব আয় সেটি কিছুটা ঘাটতি পড়তে পারে বলে জানিয়েছে এখানকার রাজস্ব বিভাগ থেকে বলা হচ্ছে যে তারা চলতি 25-26 অর্থ বছরে তারা এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন রাজস্ব আদায়ের, সেটি 1479 কোটি টাকা। সেটি এখন পর্যন্ত কিন্তু এই মাস পর্যন্ত আদায় 1000 কোটি টাকার বেশি। তবে কিন্তু কিছুটা এই বছর শেষে, কিন্তু এই অর্থ বছর শেষে কিছুটা ঘাটতি হতে পারে এমন শঙ্কাটি তারা করছেন। যদিও এই বন্দরের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছে বন্দরে যে অবকাঠামোগত উন্নয়ন সেটি এখনো সঠিকভাবে শেষ করা হয়নি। এখানে আধুনিক যে সমস্ত প্রযুক্তি স্থাপন করার কথা ছিল সেগুলো স্থাপন করা হয়নি, যে কারণে এখানে আমদানি রপ্তানিতে তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। দেশের অন্যান্য যে সমস্ত বন্দর রয়েছে সে সমস্ত বন্দরে যে ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, একই সাথে বন্দরে যে সমস্ত ছাড় পায় ব্যবসায়ীরা, সেটি তারা এখানে পাচ্ছেন না। যদিও এখন এটিকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কিন্তু কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে একজন কাস্টমস কমিশনার কিন্তু নিয়মিত অফিস করছেন, যার ফলে আগের যে ভোগান্তিতে ছিল যে খুলনা থেকে কাস্টমসের কার্যক্রম করতে হতো, সেটি এখন এখানে করতে হচ্ছে না। এখানকার স্থানীয় অফিস থেকেই কিন্তু এই কার্যক্রমটি করা যাচ্ছে, যার ফলে বন্দরে গতি বাড়ার কথা ছিল। তবে এখানে 1100 কোটি টাকার একটি প্রকল্প চলমান ছিল, যে কাজ এখনো শেষ হয়নি। এখানে প্রায় 70 বিঘা জমি কিন্তু ইতিমধ্যে এখানে অধিগ্রহণ করা হয়েছে। সেই অধিগ্রহণকৃত জমিতে যখন যে অবকাঠামোগত কার্যক্রমগুলো নির্মাণ শেষ হবে, একই সাথে বন্দরের শেড, আধুনিক স্ক্যানিং মেশিন, মোবাইল স্ক্যানিং মেশিন সহ এখানকার যে ক্রেন সিস্টেম সেটি যখন চালু করা হবে, তখন কিন্তু এই বন্দরের কার্যক্রম যেমন বাড়বে তেমনি এই বন্দরে গতি ফিরে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন যে অন্যান্য বন্দরে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও যদি একই ধরনের সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, এখানে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম যেমন বাড়বে, এখানে বন্দরের কর্মচাঞ্চল্য বাড়বে। কারণ এখান থেকে কলকাতার দূরত্ব মাত্র 60 কিলোমিটার, যে সুযোগটি আসলে দেশের অন্যান্য বন্দরে পাওয়ার কথা না, তারা সেই সুযোগটি কিন্তু পাবেন। স্বল্প খরচে কিন্তু ভারতের ভোমরা বন্দরে পণ্য আমদানি করা যায়। এই বিষয়টি মাথায় রেখে সরকার যদি এখানে বিকল্প পরিকল্পনা করে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এখান দিয়ে পণ্য আমদানি রপ্তানি বাড়াবেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সবশেষ তথ্য। সহকর্মী আহসান রাজীব যুক্ত ছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। কোরবানি ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার হাটবাজারে জমে উঠেছে পশু বেচাকেনা। হাটে বাড়ছে বিক্রেতাদের উপস্থিতি, দাম দরে মিলে গেলে অনেকে কিনছেন পছন্দের পশু।
এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। যুক্ত হতে চাই তার সাথে। মাহবুব, পশুর সরবরাহ কেমন দেখছেন? কেনাবেচা জমে উঠেছে কিনা? ঈদ তো আর কয়েকদিন পরেই। হ্যাঁ, হ্যাঁ, সাজিদ, আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে কিন্তু নাটোরের সবচেয়ে যে বড় গরুর হাটটি তেবাড়িয়া গরুর হাটে এখানে ক্রেতা বিক্রেতাদের কিন্তু ইতিমধ্যে সেটি কিন্তু জমে উঠেছে এবং আজকে আজকে খুব একটি বেশি হয়তো গরু আমদানি হয়নি, তারপরে কিন্তু যে ক্রেতা বিক্রেতাদের যে সমাগম সেটি কিন্তু হাটটি জমে উঠেছে বলাই চলে। এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে এই হাটটি কিন্তু নাটোর শহরের এবং নাটোর জেলার যে আশপাশে যেসব জেলার গরু রয়েছে, খামারিরা রয়েছে, তারা কিন্তু এই হাটে গরু নিয়ে আসেন এবং ইতিমধ্যে কিন্তু অনেক গরু বেচা বিক্রিও আমরা দেখতে পেয়েছি, বিক্রিও হয়েছে। তবে সবচাইতে বেশি চাহিদা কিন্তু সাধারণ মানুষের যারা কুরবানি করবেন তাদের বেশি চাহিদা কিন্তু মাঝারি এবং ছোট সাইজের গরু এবং বড় গরু এই হাটে কিন্তু উঠেছে, তবে খুব একটা বেশি নয়। বেশি যেহেতু চাহিদা মাঝারি এবং ছোট গরু, সেদিক থেকে কিন্তু সেই গরুগুলো কিন্তু বেশি বেচা কিনা হয়েছে। আপনাকে একটু যদি দরদাম জানিয়ে রাখি যে আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে যেগুলো ছোট গরু রয়েছে সেগুলো কিন্তু ৬০ থেকে শুরু করে ৮০,০০০ পর্যন্ত বিক্রি হতে দেখেছি এবং বড় গরু যেগুলো ৫ মণের অধিক মাংস হবে সেইগুলো কিন্তু প্রায় ১.৫ লাখ, ১,৪০,০০০, ১,৩০ পর্যন্ত কিন্তু আমরা বিক্রয় হতে দেখেছি। তবে এই হাটের সবচেয়ে যে বড় যেটি গরু ছিল ৬.৫ মণ ওজনের, সেটি কিন্তু বিক্রয় হয়েছে ১,৭০,০০০ টাকায়। তবে ক্রেতারা যেহেতু আরো একটু সময় রয়েছে, তারা কিন্তু এখানে এসে যাচাই বাছাই করছেন এবং দেখছেন। তবে গরু কিছুটা কম হওয়ার কারণে কিন্তু ক্রেতার সংখ্যাটা বেশি রয়েছে। সেদিক থেকে কিন্তু কিছুটা আমরা দামও যে চওড়া খামারিরা সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং দরদামে যদি মিলে যায় তাহলে কিন্তু তারা ক্রেতা বিক্রেতাদের যে মিলন সেটি তারা কিন্তু অনেকেই পছন্দ করে নিয়ে যাচ্ছেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নাটোরে প্রায় ৪.৫ লাখের মতো এবছর কোরবানি পশুর সেটি কিন্তু মোটা তাজাকরণ করা হয়েছে। সেখানে চাহিদা রয়েছে মাত্র ২ লাখ কিছু বেশি। সেক্ষেত্রে কিন্তু প্রায় ২ লাখের অধিক যে উদ্বৃত্ত গরু রয়েছে সেটি কিন্তু সারা দেশে স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে কিন্তু চলে যাবে এবং আপনাকে জানিয়ে রাখি যে হয়তো এই যে আগামীকাল সিংড়া হাট রয়েছে, সেই হাটে কিন্তু হয়তো আরো বেশি যে পরিমাণ গরু সেটি আমদানি হবে। অর্থাৎ যতদিন যাবে ততই কিন্তু এই যে গরুর হাটে ক্রেতা বিক্রেতাদের সমাগম সেটি হয়তো বৃদ্ধি পাবে। তো সাজেতে এই ছিল নাটোর থেকে গরু কেনা বেচা নিয়ে সবশেষ খবর। সহকর্মী মাহবুব হোসেন যুক্ত ছিলেন নাটোর থেকে। এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/এখন টিভি।